তখনই অ্যালার্মের কর্কশ শব্দে সজ্ঞান ফিরে এলো আহনাফের। আহনাফ সাথে সাথে বিছানা ছেড়ে উঠে বসল। এই মুহূর্তে প্রচণ্ড বিব্রত বোধ হচ্ছে আহনাফের। আহনাফকে আরেকটু বিব্রত করে অদিতি প্রশ্ন ছুড়ে দিল আহনাফের পানে, আমাকে কি আপনি রুমে নিয়ে এসেছিলেন? আহনাফ সাবলীল ভঙ্গিতে বলল, হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে কি বোঝো না? বাসায় আলভি আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি চেনো না আলভিকে? সাথে সাথে বাইরে রটিয়ে ফেলবে সব। আহনাফের কথা শুনে অদিতির মনে আবার আধার নেমে আসলো। আহনাফ সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। অদিতি আহনাফের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আহনাফ অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতে আলভিকে অদিতির সাথে হাসি মুখে কথা বলতে দেখল। বুকের ভেতরটা হিংসা জ্বলন্ত লাফায় টকবক করে উঠল। মেয়েটা তার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকে, অথচ আলভির সামনে কতই না হেসে হেসে কথা বলছে। আহনাফ অদিতির হাত টেনে অদিতিকে নিজের কাছে নিয়ে এসে বলল, চলো অদিতি, তোমার ক্লাসে যেতে হবে না। কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়ে চলে যাবে নাকি? আহনাফ মনে মনে ভরকায়, আমার বউ খেলো কি খেলো না তাতে তোর কি? আহনাফ গম্ভীর স্বরে বলল, লেট হয়ে যাচ্ছে অদিতির, আর আমার অদিতি নাস্তা করেছে কি করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। আহনাফের মুখে আমার অদিতি শব্দটি শুনে অদিতি চমকে তাকায় আহনাফের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে আহনাফের কথায়। আহনাফ অদিতির হাত ধরে তাকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আহনাফের কাণ্ড দেখে আলভি পুরোই হতভম্ব হয়ে যায়। জ্যামে রুটি চিবোতে চিবোতে বলে, আশ্চর্য ব্রো, এত জেলাস হচ্ছে কেন? আহনাফ রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। অদিতি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। কেন? আমার সামনে তোমার এত ভয় করে কেন? ওই আলভির সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি ওই আলভির সাথে কোনো কথা বলবে না। আহনাফ রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। এখানে থামালেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করতে পারতাম। আহা অদিতি, ফালতু প্রশ্ন করো না তো। অদিতি অবাক নয়নে চেয়ে আহনাফের কাণ্ড কারখানা দেখছে। স্পষ্ট বুঝে যাচ্ছে আহনাফ জেলাসিতে এসব কাজ করছে। অদিতিকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায় আহনাফ। আজ নাবিলা খুবই সেজে গুজে অফিসে এসেছে আহনাফকে ইমপ্রেস করার জন্য। নাবিলা আহনাফের কেবিনে এসে মিষ্টি স্বরে বলে, স্যার আজকে আপনার মিটিং আছে রাত 9টার দিকে। আমি সমস্ত ফাইল চেক করে আপনার ডেস্কে রেখে দিয়েছি। নাবিলার বলা কথাগুলোর দিকে আহনাফের কোনো ধ্যান নেই। আহনাফ তো অদিতিকে নিয়ে চিন্তিত। অদিতির ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো, আবার আলফির সাথে হেসে হেসে কথা বলবে অদিতি। আহনাফ তো জানে অদিতির কোনো যত্ন সে করে না। অদিতি যদি মোহে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। না না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। আহনাফ ল্যাপটপে মুখ গুজেই গম্ভীর স্বরে বলে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আহনাফ নাবিলাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইশারায় কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। আহনাফের আচরণ নাবিলার ইগোতে গিয়ে আঘাত করে। নাবিলার আগে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে যায় আহনাফের কেবিন থেকে। একটু বেশি দেমাগ আহনাফ স্যারের। এত সুন্দর করে সেজেগুজে আসলাম, ফিরেও তাকালেন না। তবে আমিও দেখি কতদিন আমাকে এভাবে ইগনোর করতে পারেন। ওনাকে যদি নিজের পেছনে না ঘোরাতে পারি তাহলে আমার নামও নাবিলা ইয়াসমিন নয়। নাবিলা যেতেই আহনাফ ফোন বের করেই অদিতিকে ভিডিও কল করে। অদিতি কলেজ থেকে এসে রেস্ট নিয়ে সবে মাত্র পড়তে বসেছিল। হঠাৎ নিজের ফোনে আহনাফের ভিডিও কল দেখে চমকে ওঠে অদিতি। আহনাফ তাকে ভিডিও কল দিচ্ছে। অদিতি কল রিসিভ করতে আহনাফ অস্থির কণ্ঠে শুধায়, কি করছিলে তুমি? আর কোথায় তুমি? কেন? আমি তো বাসায় আপনার রুমে বসে আছি, মাত্র পড়তে বসেছি আমি। অদিতির কথা শুনে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, ওই আলভি কোথায়? উনি মনে হয় বের হবেন বিকেলে। তোমাকে সাথে নিয়ে যেতে চাইলে যাবে না কিন্তু বলে দিলাম। আর ওর সাথে বেশি কথা বলবে না, বুঝেছ? কথাগুলো বলে আহনাফ অদিতির মুখের ওপর ফোন কেটে দেয়। অদিতির এইবার ভীষণ রাগ উঠে আহনাফের ওপর। স্ত্রী হিসেবে সম্মান দিবে না, আবার ঠিকই স্বামীর অধিকার দেখাতে আসবে। আবার এরকম করলে অদিতি সরাসরি জিজ্ঞেস করবে, আপনার এত জ্বলে কেন? আপনি না আমাকে স্ত্রী হিসেবে পছন্দ করেন না? তাহলে এখন এত অধিকার বোধ দেখাচ্ছেন কেন? আহনাফ নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই নাবিলা এসে বলে, স্যার আমাকে একটু লিফট দিতে পারবেন? কাউকে লিফট দেওয়ার কাজ আমি করি না। নাবিলা নিজের পায়ের দিকে ইশারা করে বলে, স্যার হিলটা ভেঙে পায়ে মোচড় লেগে গিয়েছে, প্লিজ একটু যদি লিফট দিতেন। এই অবস্থায় আমি কিভাবে গাড়ি ঠিক করব? প্রত্যয় সেই সময় বাইক নিয়ে বেরিয়ে যেতে নিয়েছিল। প্রত্যয়কে দেখে আহনাফ তাকে ডাক দিয়ে থামিয়ে বলে, প্রত্যয়, মিস নাবিলাকে ওনার বাসা পর্যন্ত ড্রপ করে দিও। ওনার পায়ে মোচড় লেগেছে, হাঁটতে পারবেন না। আহনাফ প্রত্যয়কে অর্ডার দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। নাবিলা রাগে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় হেসে বলে, বসুন নাবিলা, একদম দুশ্চিন্তা করবেন না, আমি সেফলি আপনাকে বাসায় পৌঁছে দেব। নাবিলা সৌজন্যতামূলক মেকি হাসি দিয়ে বাধ্য হয়ে বাইকে উঠে বসে। প্রত্যয় নাবিলাকে ভালো মতো বসতে বলে বাইক স্টার্ট করে।
এদিকে আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতে আহনাফের চোখ জোড়া অদিতিকে খুঁজতে শুরু করে। অদিতিকে রুমের ভেতরে মনোযোগ দিয়ে পড়তে দেখে আহনাফের ঠোঁটের করে মৃদুর হাসি রেখা ফুটে ওঠে। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। আহনাফকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে অদিতি খানিকটা অবাক হয়। আজ এত জলদি চলে এসেছেন যে আপনি? আহনাফ হাত ঘড়ি খুলতে খুলতে বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই। অদিতি আর কোনো প্রশ্ন না করে আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা আহনাফের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই অদিতি কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলেও যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা করে অদিতি। আলভি ফিরবে কখন? আলভি ভাইয়া ওনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন বলেছিলেন। আজ বন্ধুর সাথে আড্ডা দিবেন হয়তো। আহনাফ বিড়বিড় করে বলে, যাক ভালো হয়েছে, না ফিরলেই খুশি হব। কিছু বললেন? না কিছু না, তুমি পড়ো। আহনাফ হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে বসে। অদিতি এসে খাবার সার্ভ করে চলে যেতে নিলে আহনাফ অদিতির হাত ধরে আটকিয়ে ফেলে। তুমি খেয়েছ? অদিতি চমকায়। আহনাফ আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। অদিতি মৃদু স্বরে বলে, হ্যাঁ খেয়েছে। আলভি কি এমন বলে যে তুমি হেসে একেবারে কুটি কুটি হয়ে যাও? অদিতি ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী, মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলে, এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। অদিতির এই রাশভারী কথাগুলো শুনে আহনাফের বুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অদিতির দিকে চেয়ে আহনাফ গম্ভীর স্বরে বলে, খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? হ্যাঁ তারা খুব। আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। অদিতির কথা শুনে আহনাফ থমকে যায়। গলা দিয়ে আর খাবার নামে না। অদিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারে না আহনাফ। আহনাফ খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। অদিতিও সাথে না আহনাফকে। প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে আহনাফ অদিতির জন্য, কিন্তু অদিতি আসে না। আহনাফ রেগে রুম থেকে বের হয়ে দাঁতে দাঁত চেপে বলে, আজ যদি এই মেয়ে সিঁড়ি কোটায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, অদিতিকে সিঁড়িতে খুঁজে পাওয়া যায় না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অদিতিকে রান্নাঘর থেকে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখে আহনাফ অদিতির পথ আটকিয়ে দাঁড়ায়। গেস্ট রুমে যাচ্ছ কেন তুমি? আলভি ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। বেশি বোঝো তুমি, বলেছি না পণ্ডিতি করবে না আমার সামনে। যাও রুমে যাও। এখানে পণ্ডিতের কি হলো? আলভি ভাইয়া যাতে আমাদের মধ্যকার তিক্ততা বুঝতে না পারেন সেজন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো আলভি ভাইয়া নেই, তাই নাটক করারও কোনো প্রয়োজনও নেই। অদিতির যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো আহনাফ। আহনাফের নীরবতা দেখে অদিতি এক পলক আহনাফের দিকে চেয়ে ম্লান হেসে চলে গেল। আহনাফও মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো আহনাফ, কিন্তু দুষ্টু ঘুম এসে ধরা দিল না। আহনাফের মস্তিষ্কে ক্রমাগত অদিতির বলা কথাগুলো বেজে চলেছে। আহনাফের লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগেও তো অদিতি আমার কাছ থেকে আলাদাই থেকেছে, কই তখন আমার এত অস্থির লাগেনি। আহনাফের ভাবনাগুলো আরেকটু গভীর হওয়ার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে। আহনাফের সংবিত ফিরে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সচকিত হয় আহনাফ। অদিতির মা আমিনা বেগম ফোন করেছেন, তাও আবার এত রাতে। ইলিয়াস আঙ্কেলের আবার কিছু হয়ে গেল না তো? আহনাফ সাথে সাথে কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা বেগম মলিন স্বরে বললেন, কেমন আছো আহনাফ বাবা? আমি তো ঠিক আছি, কিন্তু ইলিয়াস আঙ্কেল ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি আপাতত ঠিক আছেন। আমি দুঃখিত এত রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে কথাটা আমি সকালেই বলতাম, কিন্তু সময় পাইনি। অদিতির বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম তো সেজন্য। ইটস ওকে আন্টি, আপনি কি অদিতির সাথে কথা বলবেন? দাঁড়ান আমি তাকে ডেকে দিচ্ছি। না না, কথাটা তোমার সাথে ছিল আহনাফ বাবা। মানে অদিতির আজকে জন্মদিন ছিল। মেয়েটার 18 বছর পূর্ণ হলো আজ। তোমাদের তো কেবল ধর্মমতে কবুলপুরে বিয়েটা হয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রি তো হয়নি, সেজন্যই আর কি। আহনাফ বিস্মিত হয়ে মনে মনে ভাবল, অদিতির জন্মদিন ছিল আজ, কই মেয়েটা তো তাকে কিছুই বলল না। আহনাফের নীরবতা দেখে ওপাশ থেকে আমিনা বেগম আবার বলে উঠলেন, বাবা শুনছো? আহনাফ ইতস্ততা বোধ করে বলল, জি শুনছি। দুশ্চিন্তা করবেন না আন্টি, কবুল যেহেতু করেছি অস্বীকার করব না। আহনাফ ওয়াহিদ সত্যকে অস্বীকার করার মতো মানুষ নয়। আমি অদিতিকে নিয়ে কাল আমাদের বিয়ের রেজিস্ট্রি করে আসব। কথাগুলো একদমে বলে ফোন রেখে দিল আহনাফ। অদিতির উপর ভীষণ রাগ উঠল তার। মেয়েটা ইচ্ছে করে তার জন্মদিনের ব্যাপারটা এড়িয়ে গেছে। খুব বেশি বুঝো তুমি অদিতি, আমার কাছ থেকে আলাদা হতে চাও ঠিক আছে, কিন্তু এখন এরকম বাচ্চামি করার কি কোনো মানে হয়? গর্ধব মেয়ে। সকাল সকাল অদিতিকে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহনাফ। অদিতির মায়ের থেকেও বেশি দুশ্চিন্তা এখন আহনাফের মনে। স্বামী হিসেবে নিজের অধিকার হারাতে চায় না সে। এ ধরনের দুশ্চিন্তা আগে যদিও আহনাফের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়েই বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে আহনাফের। নিজের অজান্তে আহনাফের মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, অদিতিকে হারানোর ভয়। আহনাফ আশ্চর্যান্বিত হয় নিজের এই অদ্ভুত অনুরক্তির জন্য।
অদিতি তো কখনোই তার পছন্দের মতো মেয়ে ছিল না, তবুও কেন এত দুশ্চিন্তা আজ তার মনে সে আনস্মার্ট ভীতু মেয়েটার জন্য? এই প্রশ্নের উত্তর আহনাফের জানা নেই, কিংবা আহনাফ নিজে এই প্রশ্নের উত্তর জানতে চায় না। আহনাফকে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে অদিতি শুধায়, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবুও এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? অদিতির কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই আহনাফের কান গরম হয়ে যায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অযাচিত রাগের উত্তপ্ত লেলিহান শিখা। কেন অদিতি বারবার আলাদা হওয়ার কথা উল্লেখ করে তার সামনে? আহনাফের ভালো লাগে না এখন এসব কথা। আহনাফ রাগান্বিত স্বরে বলল, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে অদিতি। তোমার মা আমিনা আন্টির রিকোয়েস্টে আমি এই কাজ করছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। অদিতি ভীষণ অসহায় বোধ করল। কেন আহনাফের সাথে বিয়ে দিল তাকে তার অভিভাবকরা? একটু আর্থিক কষ্ট করে তাকে কি রাখা যেত না বাসায়? অদিতির ভীষণ অভিমান জন্ম নিল তার পরিবারের উপর। অদিতি মনে মনে বলল, একবার নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে নেই, তারপর আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকবো না। সবার জীবন থেকে হারিয়ে যাব আমি। নিজেদের বিয়ের সকল ফর্মালিটি শেষ করে আহনাফ অদিতিকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আহনাফের মেজাজ এখন বেশ ফুরফুরে। অদিতিকে হারানোর ভয় একটু হলেও কমেছে। অদিতি সারা রাত জেগে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আহনাফ আর ডাক দিল না অদিতিকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে আহনাফের আর ডাক দিতে ইচ্ছা হয় না তাকে। আহনাফ গভীর নিদ্রায় আচ্ছন্ন অদিতিকে কোলে করেই বাড়ির ভেতরে প্রবেশ করল। আলভি লিভিং রুমে বসেছিল। তাদের দুজনকে এই অবস্থায় দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ, কি রোম্যান্টিক দৃশ্য। চোখ জুড়িয়ে গেল। আহনাফ চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বল, আমার অদিতির ঘুম ভেঙে যাবে। আলভি দুষ্টু হাসি দিয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করল। আহনাফ অদিতিকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ অদিতির দিকে। কি হচ্ছে এটা তার সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করেই কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন অদিতি চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে অদিতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অদিতির ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। নিজেকে আহনাফের ঘরে দেখে আজ আর অবাক হল না অদিতি। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভাঙল অদিতি। হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই আলভির সাথে সাক্ষাৎ হলো তার। আলভি উচ্ছ্বসিত গলায় বলল, অবশেষে তোমার ঘুম ভাঙল ভাবি। আর এদিকে আমি কতক্ষণ ধরে তোমাকে প্রিয়তার ছবি দেখানোর জন্য অস্থির হয়ে আছি। অদিতি অবাক কণ্ঠে শুধালো, প্রিয়তাকে? আলভি কৃত্রিম লাজুকতা দেখিয়ে বলল, প্রিয়তাকে আমি পছন্দ করেছি ভাবি। অ্যাকচুয়ালি প্রিয়তাকে দেখতেই আমি দেশে এসেছিলাম মায়ের কথায়। কাল তাকেই দেখতে গিয়েছিলাম আমি। অদিতি রাগে কোমরে হাত দিয়ে বলে, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি আলভি ভাই। আমাদের বলেননি কেন? আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আজমেরি ওয়াহিদ সব শুনে আলভির কান মলে দিয়ে বললেন, দুষ্টু ছেলে, এজন্য আমি ভাবি হঠাৎ করে কাজকাম ছেড়ে এই আলভি মহারাজ দেশে ফিরে এলো কেন? হ্যাঁ রে, আমাকে বললে আমিও তো দেখে আসতে পারতাম প্রিয়তাকে। আলভি নিজের কানে হাত দিয়ে আহত স্বরে বলল, ওহ মামি, আমার কান ছাড়ো প্লিজ। আজকাল মানুষকে সারপ্রাইজ দিতে চাইলেও দোষ। অদিতি উৎসাহিত কণ্ঠে শোধালো, তাহলে কবে বিয়ে করছেন আপনি আলভি ভাইয়া? আলভি মৃদু হেসে বলল, আপাতত বিদেশে ফিরে যাচ্ছি। 8 মাস পর আবার দেশে ফিরে এসে প্রিয়তাকে একেবারে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। তখনই আহনাফ বাসায় প্রবেশ করে হাতের মধ্যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে। আলভির কথাগুলো শুনে আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। আহনাফ ভাবে, যাক ভালোই হয়েছে, এখন তার অদিতির মাঝে আর কেউ আসবে না। আহনাফ ভ্রুজোড়া কুঞ্চিত করে আলভিকে উদ্দেশ্য করে বলে, ওহ তো এই ব্যাপার, কিন্তু এতে সারপ্রাইজড হওয়ার কি আছে? কেন ব্রো, তোমরা সারপ্রাইজড হও নাই? একদম না। তুমি সারপ্রাইজড না হলেও মিষ্টিভাবে কিন্তু ঠিকই সারপ্রাইজড হয়ে গেছে, তাই না ভাবি? আলভির আহ্লাদি ডাক শুনে আহনাফের ভেতরটা আবার হিংসায় জ্বলে উঠল। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, ওর নাম অদিতি, আর খবরদার আমার বউকে কোনো রকম নিকনেমে ডাকবি না। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ব্রো। যাও, ডাকবো না ভাবিকে কোনো নিকনেমে। নিকনেমে ডাকার মানুষ আমারও হচ্ছে। অদিতি দুষ্টু হাসি দিয়ে শুধালো, তা কি নামে ডাকবেন আপনি প্রিয়তাকে? আলভি হালকা কাশি দিয়ে বলল, বেগম সাহেবা। অদিতি খিলখিল করে হেসে বলল, বাহ বাহ বাহ, এখনই কি টান। অদিতির দুষ্টু মিষ্টি প্রাণবন্ত মুখশ্রী দেখে আহনাফ বিভোর চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো অদিতির দিকে। অদিতিকে এতদিন খুব একটা লক্ষ্য করেনি আহনাফ, আসলে লক্ষ্য করতে চায়নি। তবে ইদানিং অদিতির প্রতিটি ছোট ছোট বিষয় নজরে পড়ছে আহনাফের। কেন পড়ছে তা সে নিজেও জানে না।
আহনাফ হাড়ে হাড়ে টের পেল অদিতির প্রাণবন্ত রূপটা তার রকচটা স্বভাবের কারণেই ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলভি আহনাফের হাতে থাকা খাবারের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, এটা তুমি কি এনেছো ব্রো? আহনাফ অদিতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েই উত্তর দিল, ফুচকা এনেছে আমার অদিতির জন্য। বিস্ময়ে অদিতির চোখ দুটো বড় বড় হয়ে গেল আহনাফের কথা শুনে। অদিতি অস্ফুট স্বরে উচ্চারণ করল, কি? অদিতির কণ্ঠস্বর শুনে ঘোর কাটল আহনাফের। আহনাফ সাথে সাথে বিব্রত বোধ করে বলল, না মানে সবার জন্য। তবে আলভি যা বুঝার ঠিকই বুঝে গেল। দুষ্টু হাসি দিয়ে আহনাফকে পচানো শুরু করলো। আহনাফ গম্ভীর মুখে অদিতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আজ আলভি গেস্ট রুমে থাকার কারণে অদিতিকে আবার আহনাফের রুমে ফিরে আসতে হয়েছে। অদিতি গুটি গুটি পায়ে আহনাফের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসেছিল। অদিতি রুমে আসার সাথে সাথেই আহনাফ ল্যাপটপ রেখে অদিতির দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে অদিতি কোনো কথা না বলে চুপিসারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহনাফ ডিভানে বসেই নিষ্প্রভ কণ্ঠে বলে, তোমার জন্মদিনের কথা আমাকে বলনি কেন? এমনি বলিনি, আমার জন্মদিন তো আপনার কাছে জরুরি কিছু না, আর আপনি তো বলেছেন আপনার সাথে ফালতু কথা না বলতে। অদিতির পরিপক্ক উত্তর আহনাফের পছন্দ হলো না। মেয়েটা তার সামনে আসলে ম্যাচিওর হয়ে যায়, নিজের স্বভাবসুলভ আচরণ করে না, কেমন যেন নিজের ব্যক্তিত্বের বিপরীতধর্মী অদৃশ্য এক প্রাচীর তৈরি করে ফেলে অদিতি আহনাফের সামনে। আহনাফ গম্ভীর গলায় বলল, তুমি যেমন আছো তেমনই থাকো অদিতি, আমার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি আপনার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাই না, আমি শুধু চাই আমার আচরণে আপনি বিব্রত বোধ না করেন। আহনাফের এইবার ভীষণ রাগ অনুভূত হলো অদিতির উপর। ডিভান ছেড়ে উঠে অদিতির সামনে দাঁড়িয়ে আহনাফ চিৎকার করে বলল, সমস্যা কি তোমার অদিতি? ভালো কথা বললেও পেঁচাও কেন? অদিতির অসহ্য লাগলো আজ। নিজের ভেতরের অভিমান আর লুকিয়ে রাখতে পারল না সে। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের সামনে গিয়ে অশান্ত কণ্ঠে বলল, আমি যা বলি তাতেই তো আপনার সমস্যা। আমার ম্যাচের কথা বললে দোষ, না বললেও দোষ। আপনি সবসময় আমার খুঁত ধরে বেড়ান। অদিতি ছলো ছলো চোখে কথাগুলো বলে আহনাফের রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে মুখ ভার করে ডিভানে বসে পড়ল অদিতি। আহনাফও রাগে অগ্নিশর্মা হয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল। তবে একটু পর মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথে আহনাফের মনে খারাপ লাগা শুরু হলো। শুধু শুধু অদিতিকে কেন ধমক দেয় সে? মেয়েটা তো সে যেমন আচরণ করতে বলেছে তেমনই আচরণ করছে। আহনাফের এবার নিজের উপরেই রাগ উঠল। আহনাফ রুম থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করলো। তখনই আহনাফের চোখ পড়ল লিভিং রুমের দিকে। অদিতি ডিভানে বসে মুখ ফুলিয়ে টিভি দেখছে। আহনাফ অদিতির সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, রুমে চলো অদিতি। অদিতি রিমোট হাতে নিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, আপনি নিশ্চিন্তে আপনার রুমে ঘুমিয়ে পড়ুন। আলভি ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি বলে দিব। আমার ঘুম আসছে না, তাই টিভি দেখছি। মিথ্যে বলতে হবে না তোমাকে অদিতি, রুমে চলো বলছি। রাগিও না আমায়। রাগার মতো তো কিছু বলিনি, আপনি নিজেই বারবার আমাকে খোঁজাচ্ছেন। আহনাফ জানে না কিভাবে কারো অভিমান ভাঙাতে হয়। অন্য সময় হলে অদিতি কি করলো না করলো আহনাফ সেটা পাত্তাও দিত না, কিন্তু এখন তার অদিতিকে উপেক্ষা করতে পারে না। আহনাফ এক অজানা অনুরক্তির কারণে। আহনাফ কোনো কথা না বলে আচমকা অদিতিকে কোলে তুলে নিল। আরে কি করছেন আপনি? আমি বলেছি না যাব না? তুমি আজকাল খুবই অশিষ্ট হয়ে গেছো অদিতি, কোনো কথা শুনতে চাও না, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। আহনাফ অদিতিকে কোলে করে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অদিতি রাগে বিছানার একপাশে হেলান দিয়ে চুপটি করে বসে থাকে। আহনাফ ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে অদিতির হাতে ধরিয়ে দেয়। গিফট বক্সটি দেখেই অদিতির চোখ দুটো কৌতূহলে জলজল করে ওঠে। পরক্ষণে আহনাফের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে অদিতি নিজের মধ্যে আবার উদাসীন ভাব নিয়ে আসে। আহনাফ অবাক কণ্ঠে শুধায়, কি হলো? খুলে দেখবে না? এটা তোমার জন্য। কেন এনেছেন? জন্মদিনের প্রেজেন্টেশন হিসেবে এনেছি। কিন্তু আমার জন্মদিন তো কালকেই চলে গেছে, কালকে জানতে পারলে কালকেই আনতাম। অদিতি জিজ্ঞাসু দৃষ্টিতে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ ইতস্ততা বোধ করে বলে, এত প্রশ্ন না করে খুলে দেখো। অদিতি বক্সটা খুলে দেখল ভেতরে একটি হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটটার মধ্যে এ লেখা। অদিতি অবাক বিস্ময়ে আহনাফের দিকে চেয়ে রইল। যেই আহনাফ তাকে বিয়ের পর থেকে সহ্য করতে পারত না, আজ সেই আহনাফ তাকে জন্মদিনের উপহার দিচ্ছে। অদিতি লকেটটি হাতে নিয়ে বলল, আপনি কেন আমাকে এইসব উপহার দিচ্ছেন? আমরা তো কয়েক বছর পর আলাদাই হয়ে যাব। আহনাফ ভাবেনি অদিতি এই মুহূর্তে এসেও আলাদা হওয়ার কথা বলবে। প্রচণ্ড রাগ উঠল আহনাফের অদিতির উপর। আহনাফ কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমে বালিশ হাতে নিয়ে ডিভানে শুয়ে পড়ল। অদিতি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। মনে মনে বলল, এখন কেন রাগ লাগছে আপনার? একসময় আপনি নিজেই তো আলাদা হতে চেয়েছেন। অদিতি লকেটের বক্সটি ড্রয়ারে রেখে দিয়ে শুয়ে পড়ল। অদিতি আর ডাকল না আহনাফকে, মানানোর চেষ্টাও করল না। আহনাফ অনেক চেয়েছিল অদিতি তাকে ডাকুক, মানানোর চেষ্টা করুক। অদিতির এই বিমুখতা মন পোড়ালো আহনাফের। অদিতি এমন করছে কেন? আবার কি আগের মতো হওয়া যায় না? এই ম্যাচিওর অদিতিকে ভালো লাগছে না আহনাফের। মেয়েটা আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। দেখতে দেখতে আলভির চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে।
আলভি এরই মধ্যে প্রিয়তার সাথে দেখা করিয়েছে অদিতির। প্রিয়তার ভাই প্রত্যয় আহনাফেরই অফিসে কাজ করে, কিন্তু বিষয়টি অদিতি জানে না। আলভি ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আহনাফ মুড অফ করে ডিভানে বসে আছে। আলভি চলে যাচ্ছে মানে আবার অদিতি তার রুম ছেড়ে গেস্ট রুমে থাকতে চলে যাবে। অদিতিকে কিভাবে নিজের রুমে রাখা যায় সেটা নিয়ে আপাতত ভাবনায় মশগুল আহনাফ। এখনও অদিতির ওপর অধিকার বোধ দেখানোর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য জড়তার দূরত্ব রয়েই গেছে। অদিতিও চেষ্টা করেনি সেই দূরত্ব ঘুচানোর। আলভি আহনাফকে জড়িয়ে ধরে বলে, ব্রো আমি চলে যাচ্ছি বলে তুমি মুড অফ করে রেখেছো তাই না? চিন্তা করো না, 8 মাস পরে আমি এমনিতেও ফিরে আসবো। আহনাফ ভ্রু কুচকে মনে মনে ভাবে, তোর জন্য কেন আমি মুড অফ করে বসে থাকবো গর্ধব? আমি তো অদিতির কথা ভেবে মুড অফ করে বসে আছি। আহনাফ আলভিকে দূরে সরিয়ে গম্ভীর গলায় বলল, সরে দাঁড়া আলভি, ঢং করিস না তো, খুব বিরক্ত লাগে কিন্তু আমার এসব। আর আমার সামনে ফালতু পেঁচাল পারবি না। আলভি ভ্রু কুচকে বলল, আহনাফ ব্রো, তুমি যে কখনোই মিষ্টি কথা বলবে না সেটা তো আমি জানি। আলভি এবার অদিতির দিকে চেয়ে দুরন্ত হাসি দিয়ে বলল, মিষ্টি ভাবি, ভাইয়াকে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলতে হয় সেটা শিখিয়ে দিও। আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ওর নাম অদিতি, মিষ্টি না। তোকে না করেছি না আমার স্ত্রীকে কোনো নিকনেম দিবি না? উপস, ভুলে গিয়েছিলাম আমি, সো সরি ব্রো। আলভি আরও কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলভির সাথে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল আহনাফ। রাত 11টার দিকে আলভির ফ্লাইট। আলভিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় 11টা বেজে যায় আহনাফের। রুমের ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরটা শূন্যতায় খাঁ করে ওঠে আহনাফের। অদিতি নেই কোথাও, চলে গিয়েছে আবার গেস্ট রুমে। আহনাফের ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে আলভি যাওয়ার পর অদিতি আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমানে হায় হতাশ করতে থাকে আহনাফ। আহনাফ অভিমানে হাঁসফাঁস করে বলতে থাকে, চলে গিয়েছ তো যাও, যা ইচ্ছা তাই করো, আমিও আর খোঁজ নিব না তোমার। আহনাফ রাগে অভিমানে কটমট করে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। তখনই হঠাৎ আহনাফের কর্ণকুহরে অদিতির কান্নাজড়িত কণ্ঠস্বর ভেসে আসে। আহনাফের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় ধক করে ওঠে। আহনাফ হুড়মুড় করে গেস্ট রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। অদিতি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আহনাফের বুকের ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। তার অদিতি কান্না করছে, কষ্ট পাচ্ছে। অন্তঃকরণে সূক্ষ্ম এক অনুভূতি সৃষ্টি হয় আহনাফের। আহনাফ নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। দৌড়ে ছুটে এসে অদিতিকে নিজের বুকের মধ্যখানে নিয়ে এসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে আহনাফ শুধায়, কি হয়েছে অদিতি? তো তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আছি না, ভয় পাচ্ছ তুমি একা থাকতে? চলো রুমে চলো, একা থাকতে হবে না তোমার। অদিতি আহনাফের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছেন, ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছেন। বাবা আর অদিতি আম্মু বলে ডাক দিবেন নামায়, আর বাবার কণ্ঠস্বর শুনতে পাবো না আমি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অদিতি। আহনাফ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে অদিতিকে সান্ত্বনা দিবে জানা নেই আহনাফের। আহনাফ আগলে নিল তার অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে। অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিঁধল আহনাফের হৃদয়ে। আহনাফ আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সেই আনস্মার্ট ভীতু টাইপের মেয়ে অদিতিকে ভালোবেসে ফেলেছে। অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে অদিতির প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। আহনাফ সেই দিনের পর থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে অদিতিকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবুও অদিতির সাথে আহনাফের সম্পর্ক স্বাভাবিক হয়নি এবং আরও বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখনও আলাদা রুমে থাকে তারা। এর মধ্যে অদিতির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বাবা মারা যাওয়ার পর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মাঝেই পরীক্ষার প্রিপারেশন নিতে হয়েছিল অদিতিকে। আহনাফ অবশ্য যতটুকু সম্ভব অদিতির যত্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অদিতি খুব ভালো করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হতে পেরেছে। অন্যদিকে আলভি আর প্রিয়তার বিয়ের ডেট ডিলে হয়ে গিয়েছে আলভির ব্যস্ততার কারণে। অদিতি প্রায়ই প্রিয়তার সাথে দেখা করতে চায়। প্রিয়তার সাথে অদিতির এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে অদিতি এখন আর খুব বেশি প্রয়োজন না হলে আহনাফের রুমের সামনে ঘেঁষে না। উল্টো আহনাফই বিভিন্ন ছুতোয় অদিতির সাথে কথা বলার জন্য গেস্ট রুমে চলে যায়। অদিতির সাথে এক মনোমালিন্যের দ্বন্দ্ব চলছে তার। এর কারণটা অবশ্য আহনাফ নিজেই। অদিতিকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে স্বীকার করার মানসিকতা এখনো তৈরি হয়নি আহনাফের। অদিতিকে আহনাফ ছাড়তে পারবে না কখনোই। অদিতিকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে সুপ্তই রাখতে চায় সে।
নিজের প্রেস্টিজকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আহনাফ। আর আহনাফ জানে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে তাকে আর অদিতিকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। অদিতিকে এখনও কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না, জড়তা আর ভয়ে আমতা আমতা করতে থাকে। এগুলো দেখলে সবাই কানাঘুষা শুরু করে দিবে অদিতিকে নিয়ে, বলবে দেশের নামকরা বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ বিয়ে করেছে একটা আনস্মার্ট আনকালচার্ড মেয়েকে। আহনাফ এসব শুনতে রাজি নয়, তাই বাহিরের দুনিয়ার সামনে আপাতত অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে না আহনাফ। একজন টপ বিজনেসম্যান হিসেবে আহনাফের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। অদিতি পড়াশোনা করুক, স্মার্ট হোক, কমিউনিকেশন স্কিল শিখুক আগে, তারপরেই সে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করাবে, তার আগে নয়। আহনাফ স্পষ্ট ভাষায় বলেছিল অদিতিকে, ঘরের ভেতরে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দিব অদিতি, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাইরের সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করব না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সময় লাগবে আমার। সেদিন অদিতির আত্মসম্মানে তীব্র আঘাত লেগেছিল, মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অদিতি ছলছল চোখে আহনাফের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নেই, আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। আহনাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন কেন বলছো তুমি? আমি তো ঠকাচ্ছি না তোমায়, আমি তো তোমারই থাকবো, শুধুমাত্র তোমাকে আমি এখন কারো সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসেবে নিয়ে যেতে পারবো না। অদিতি রাগে অভিমানে কান্না করতে করতে আহনাফকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে গেস্ট রুমে গিয়ে দরজা লক করে দিয়েছিল। আহনাফ অনেক মানানোর চেষ্টা করেছিল অদিতিকে, কিন্তু অদিতি তার কোনো কথা শোনেনি। এরপর থেকে আহনাফের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। অদিতি এখন উপেক্ষা করে আহনাফকে, যার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেবে না অদিতি। এই বিষয়টি নিয়ে মূলত দ্বন্দ্ব চলছে আহনাফ আর অদিতির মধ্যে। অদিতি অভিমানে অনেকবার চলে যেতে চেয়েছে আহনাফের বাড়ি থেকে, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। আহনাফের ভেতরেও এক ধরনের অপরাধ বোধ কাজ করে সবসময়। অদিতির প্রতি তার সুপ্ত ভালোবাসার অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। অদিতিকে সেজন্য বাসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে আহনাফ। অদিতির জন্য নামি দামি গিফট, শাড়ি, জুয়েলারি কিনে আনে আহনাফ, কিন্তু অদিতির রাগে অভিমানে সেগুলো কখনো ছুঁয়েও দেখেনি। অদিতিকে নিজের রুমেও ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেছিল আহনাফ, কিন্তু অদিতি আসেনি। অনেক সময় সে নিজে গেস্ট রুমে অদিতির নৈকট্য পাওয়ার জন্য ছুটে গিয়েছে। আহনাফ এই এক বছরে অনেকবার অদিতিকে স্ত্রী হিসেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু অদিতি আত্মাভিমানে আহনাফকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। অদিতির সাথে যখনই ইন্টিমেট হতে চেয়েছে আহনাফ, তখনই অদিতি কাঁটা কাঁটা প্রশ্নের তীর ছুড়ে দিয়েছে আহনাফের দিকে। যে মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে বিব্রত বোধ হয় আপনার, বাসায় ফিরে সেই মেয়ের কাছে শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন কেন? আমি না আনস্মার্ট, আনকালচার্ড, ভীতু টাইপের মেয়ে? তাহলে এখন আবার আমাকে চাই কেন আপনার? অদিতির কাটা কাটা প্রশ্নগুলো আহনাফের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে বারবার। আহনাফ অপরাধীর ন্যায় বলেছে, আমি তো তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব অদিতি, আমি তো বলিনি আমি তোমাকে আর কখনোই স্ত্রী হিসেবে পরিচয় করাবো না, কিন্তু সবার সামনে তোমাকে পরিচয় দেওয়ার সাথে সাথে তোমাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কোনো ইভেন্ট কিংবা পার্টিতে তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে হলে তোমাকে সেখানে কনফিডেন্টলি কথা বলতে হবে, যেগুলো তুমি এখনও শেখোনি। আমার ব্যক্তিগতভাবে এখন এসব বিষয় নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমি চাই না আমার স্ত্রীকে মানুষ আনস্মার্ট, আনকালচার্ড ভাবুক। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলল, তাহলে যেদিন আমি স্মার্ট আর সাহসী হব, যেদিন আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সেদিনই আমার কাছে স্বামীর অধিকার দাবি করতে আসবেন, তার আগে নয়। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল অদিতির দিকে। বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আহনাফ মনির মুখে গেস্ট রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অদিতি গম্ভীর স্বরে বলল, একদিন আপনি নিজে থেকে আপনার জড়তা, অস্বস্তি আর প্রেস্টিজ সবকিছু ভুলে পুরো দুনিয়ার সামনে চিৎকার করে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবেন আহনাফ ওয়াহিদ, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তখন আপনি অদিতিকে আর কোথাও খুঁজে পাবেন না, দেখে নিয়েন। আহনাফ অস্থির হয়ে অদিতির দুই গালে আলতো করে স্পর্শ করে বলল, এভাবে বলো না অদিতি, তোমাকে আমি কোথাও হারিয়ে যেতে দিব না, তুমি সবসময় আহনাফের থাকবে। আমি তো বলেছি তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করাবো আমি, কিন্তু এই মুহূর্তে না। একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সব চাহিদা আমি পূরণ করব, তুমি যা চাইবে তাই এনে দেব আমি। তোমাকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার আমি দেব অদিতি, সব অধিকার দেবেন, অথচ দুনিয়ার মানুষের সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন না। আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার কাছে তো শুধু আপনার প্রেস্টিজ বড়। তাহলে আমাকে ছেড়ে এমন কোনো মেয়েকে বিয়ে করুন যাকে সবার সামনে গর্ব করে পরিচয় করিয়ে দিতে পারবেন।
তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না আমি অদিতি, আমি তোমাকে। আহনাফ কথা সম্পূর্ণ না করে থেমে গেল এক অব্যক্ত জড়তার কারণে। অদিতিও আহনাফের মুখ থেকে ভালোবাসার শব্দটি শোনার আগ্রহ দেখালো না। তার এরকম ঠুনকো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অদিতি গম্ভীর গলায় বলল, আমার কাছে আর আসবেন না আপনি, এখন থেকে আর আপনাকে স্বামী হিসেবে মানি না আমি, আমার রুম থেকে বেরিয়ে যান। গেস্ট রুমের দরজার দিকে মলিন চোখে চেয়ে আহনাফ আগের ঘটনাগুলো মনে করছিল। এখন আর অদিতি আহনাফের কোনো ব্যাপারে মাথা ঘামায় না। আহনাফ যাতে যখন তখন গেস্ট রুমে প্রবেশ করতে না পারে সেজন্য দরজা লক করে রাখে অদিতি। আজও অদিতি দরজা আটকে রেখেছে যাতে আহনাফ তার কাছে আসতে না পারে। আহনাফ গেস্ট রুমের দরজা নক করে অনেকক্ষণ অদিতিকে রিকোয়েস্ট করেছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু অদিতি দরজা খুলেনি। আহনাফও দরজার সামনে বসে বলল, তুমি দরজা না খুলে আমি সারা রাত এখানেই বসে থাকবো। আজমেরি ওয়াহিদ নিজের ছেলে আর ছেলের বউয়ের এসব কাণ্ড কারখানা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই 1 বছরে বাড়িতে এইসব ঘটনাই ঘটে চলেছে। তাদের মধ্যকার মনোমালিন্য যে কবে শেষ হবে। আজমেরি ওয়াহিদ এক চাপা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমে।